হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য জেনারেশন টু জেনারেশন ড্রামার দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্পটা আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। এই পর্বের শুরুতেই আমরা মুইয়ানকে দেখতে পাই, সে গুয়ানকে ধরে ফেলেছিল। গুয়ান তখন বলে, আমি নিজের হয়ে কাজ করেছি, কারণ আমি শিয়াংকে বাঁচাতে চাই। তুমি তো জানো শিয়াংকে ওরা তুলে নিয়ে গিয়েছে। যদি তুমি শিয়াংকে উদ্ধার করতে পারো তাহলে আমি তোমার সাথে আজীবন কাজ করতে রাজি আছি। মুইয়ান তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা শিয়াংকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমাকে ভরসা করতে হবে। আমার সাথে যদি আবার বিট্রয় করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার পরিণতি ভালো হবে না। ও তখন বলে, আমি অন্তর দিয়ে সারা জীবন আপনাকে সার্ভ করে যাওয়ার চেষ্টা করব। এদিকে আমরা জজকে আর উজিকে দেখতে পাই। তারা যে ডেমন ক্লানের উদ্দেশ্যে আসছিল, এই ডেমন ক্লানের উদ্দেশ্যে আসতে গেলে তাদের শত শত বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হবে, কারণ ডেমন ক্লানেই এখানে নিজের আশেপাশে অনেক মানুষ আছে যারা বনে বাজারে ঘুরে বেড়ায়, এবং তারা যদি শত্রু দেখে তাহলে আগে শত্রুকে ঘায়েল করে ফেলবে। এখানে আমরা সাংগুয়ান নামের একটি ছেলেকে দেখি, যেও ডেমন সেক্টর হয়েই কাজ করে। পরদিন আমরা আবারও যাওকে আর উজিকে দেখতে পাই। সারাদিন ভ্রমণ করে রাত্রেবেলা ওরা একটা জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলের পথ বরাবর ওরা এগোতে থাকে, এবং ইতোমধ্যে খবরটা পৌঁছে গিয়েছিল মুইয়ানের কাছে যে এদিকে যাও আসছে। মুইয়ান তখন আর পাখিকে ডেকে পাঠায়, আর পাখিকে বলে এক্ষুনি যাও আর যাও কোথায় আছে তাকে খুঁজে নিয়ে এসো। পাখিটাকে বলা মাত্র পাখি এখান থেকে খবরটা নিয়ে উড়ে চলে যায়। পরদিন আবারও যাওকে আর উজিকে দেখতে পায়। ওরা অনেক ভ্রমণ করার পরে একটা ভিলেজে এসে থেমেছিল। ওরা জানতোই না এখানে এত সুন্দর একটা ভিলেজ আছে। এখানে একটা বোটম্যানের সঙ্গে ওদের দেখা হয়। ওই বোটম্যান বলে, আমি আপনাদের লি সেক্টে অর্থাৎ ডেমন সেক্টে নিয়ে যাব। তবে এই বোটম্যান ছিল একটা ধুরন্ধর লোক। এ ওদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার ধান্দায় মূলত এই বোটে ওদের নিয়ে এসেছিল। যাও এবং উজি ওদের দুজনের কেউই এটা বুঝতে পারেনি, তাই বোটম্যান টাকা নিয়ে ওদেরকে নদীর মাঝখানে রেখেই চলে যায়। এদিকে যাওয়ের আঙ্কেল জানতে পেরে গিয়েছে যে যাও এবং উজি দুজনেই ডেমন সেক্টর উদ্দেশ্যে রওনা দিয়েছে, যদিও ওর আঙ্কেল এই ব্যাপারে কিছুই বলে না। যেহেতু এদিকে ওরা নৌকা থেকে পড়ে গিয়েছিল তাই অজ্ঞান হয়ে গিয়েছিল উজি। যাও তখন ওকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, এবং একটা পর্যায়ে যখন ওর মুখে মুখ দিতে যাবে তখন হুট করে ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর ওর জ্ঞান ফিরে আসে। এরপরে ওরা হানমাই নামের একটা মাউন্টেনের উদ্দেশ্যে যায়, কারণ এই মাউন্টেন পার হয়ে তবেই ওদের ডেমন সেক্টে পৌঁছাতে হবে। তবে এই মাউন্টেনের মাঝখানে হুট করে ওদের কিছু পাখি এসে আক্রমণ করে, তবে এটা যে সে কোনো মত ছিল না। এই পাখিটা ওদেরকে ভ্রান্ত একটা স্বপ্নের ভিতরে নিয়ে যায়, যেখানে ওরা দুজনেই স্বপ্ন দেখছিল এবং ওই পাখির সঙ্গে নৃত্য করছিল। কিন্তু এখানে জয়ের হাতে মানে ওর বুক পকেটে একটা তালিসম্যান ছিল। ওই তালিসম্যানের প্রভাবেই মূলত ওর ঘোরটা কেটে যায়, এবং ও দূরে তাকিয়ে দেখতে পায় যে ভন করে ঘুরছে উজিকে গিয়ে তখন একটা থাপ্পড় লাগিয়ে দিলে উজিরও চেতনা ফিরে আসে। এদিকে আমরা উজির বাবাকে দেখতে পাই। উজির বাবা ভীষণই খুশি যে উজি জওকে নিয়ে ডেমন সেক্টর উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ উজির বাবা চায় জওয়ের সঙ্গেই উজির বিয়েটা হোক। তার ছেলে যে কোনো মেয়েকে পছন্দ করে তার সঙ্গে কোথাও একটা যেতে রাজি হয়েছে, এতেই তো উজির বাবা ভীষণ খুশি। এরপরে আমরা আবারও জওকে আর উজিকে দেখতে পাই। ওরা অন্য আরেকটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে ওরা দুজনেই একটা কাদার ভিতরে পড়ে যায়। কাদা থেকে উঠে যখন ওরা দেখতে পায় এদিকে কিছু ডেমন আসছে, তখন ওরা একটু আড়ালে লুকিয়ে পড়ে। তবে এই ডেমনগুলো একটা মানুষকে আক্রমণ করেছিল, তাই ওরা দুজনেই চলে যায় ওই ডেমনদের সঙ্গে লড়াই করতে। তবে যে মানুষটাকে ওই ডেমনগুলো আক্রমণ করেছিল সেই মানুষটাই হলো সেই বোটম্যান, যে বোটম্যান ওদেরকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে পালিয়েছে। ওরা দুজনেই এবার বলে, এবার বলো তোমার সাথে কি করব। বোটম্যান তখন ওদের দুজনকে একটা ভিলেজে নিয়ে আসে আর বলে, আসলে লি সেক্টর ভিতরে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আমি তোমাদেরকে মিথ্যা বলেছি এটা ঠিক, তবে আমি তোমাদের বলে দিতে পারি যে লি সেক্টে তোমরা কিভাবে পৌঁছাতে পারবে। এদিকে আমরা চিংগুয়ান শেখ দেখতে পাই, মূলত গুয়ানের শেখটাকেই দেখি। তো এখানে এরা কিছু লোক এক জায়গায় হয়েছিল মূলত ব্লিজ প্যালেস নামের যে প্যালেস সেটাকে আক্রমণ করার জন্য। তো এরা এখন ওই চিংওয়ান প্যালেসেই যাবে, কারণ ওখানে গেলেই ওরা মুইয়ানকে পাবে। কিন্তু যখন গ্রামের অন্য লোকজন জানতে পেরেছে যে বাইরে থেকে দুজন মানুষ এখানে এসেছে, তখন গ্রামের লোকজন বলতে শুরু করে যে তোমরা কারা, তোমাদের পরিচয় কি। এখানে তখন ওরা নিজেদের মিথ্যা পরিচয় দেয় আর বলে যে আমরা লি সেক্টরে যাওয়ার জন্য এসেছি, কারণ একবার মিস্টার মনকে আমরা বাঁচিয়েছিলাম।
এজন্য ওরা আর কোনো কিছু বলে না, বরং ওই বোটম্যান ওদের দুজনকে দুটো জামা কাপড় দেয় আর বলে, তোমরা যদি এই জামা কাপড় পরো তাহলে মানুষ ভাববে যে তোমরা এখানকার লোক, তাই জামা কাপড় দুটো পরে নিও। এরপরে ওরা জামা কাপড় পরেই চলতে শুরু করে। এদিকে আমরা চিংকোয়ান শেখ দেখতে পাই এরা এখানে সমস্ত লোকজন সমবেত হয়েছিল মূলত নিজের যে আসল প্যালেস সেটাকে আক্রমণ করার জন্য। এরপরে আমাদের শিয়াংকে দেখানো হয় মূলত গুয়ান যে মেয়েটাকে অনেক বেশি পছন্দ করে, একে কিডন্যাপ করে একটা গারদের ভিতরে রাখা হয়েছিল। তবে আজকে সাংগুয়ান ওখানে গিয়েছিল ওকে বাঁচাতে। মেয়েটি কোনো মতে জীবন নিয়ে ওখান থেকে ফিরে আসে, তবে রাস্তার ভিতরেই ও কিছু স্লেভদের দেখতে পায়। এরা হলো একদম জীবন্ত লাশ, মানে সাধারণ মানুষদেরকে কিছু একটা বিষ খাইয়ে এদেরকে জীবন্ত লাশ বানিয়ে রাখা হয়েছে। এখন এরা শুধুমাত্র নিজের পাপেট হিসেবে কাজ করবে। আর এটা রাস্তার ভিতরে দেখে তো ভয় পেয়ে গিয়েছিল শিয়াং। শিয়াং ভয়ে ভূত ভূত করে যখন দৌড়াচ্ছিল ঠিক তখনই শিয়াংকে দেখে ফেলে যাও যাও এবং উজি। তখন শিয়াংকে ওরা আটকায় আর বলে, তুমি কি জানো লি শেকটে কোন পথ দিয়ে যাব? ওই মেয়েটি তখন বলে, তোমরা কারা? এরপরে ওদের পরিচয় হলো। মেয়েটি বলে, চলো আগে আমার গ্রামে তোমাদের নিয়ে যাই। ওদের গ্রামে যখন নিয়ে আসা হয় তখন শিয়াংকে খোঁজার জন্য ওর গ্রামে অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে নিজের ডান হাতের ওই যে লোকটি, মানে মোটা করে লোকটি, ওই লোকটি, কিন্তু কোথাও শিয়াংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য নিজের ওই লোকগুলো মূলত সাধারণ মানুষদের উপরে অত্যাচার করছিল আর বলছিল, শিয়াংকে যদি তোরা বের করে না দিস তাহলে এখানেই আজকে তোদের কবর রচনা হয়ে যাবে। তখনই শিয়াংকে বুঝিয়ে এখান থেকে শিয়াংয়ের ড্রেস পরে বাইরে বের হয়ে আসে যাও যাও। যাও যাও আসলে বোঝার চেষ্টা করছিল এই লোকগুলো শিয়াংকে নিয়ে যাবেটা কোথায়, তাই সেই বলে আমি শিয়াং। তো লোকগুলো তখন একে নিয়ে যাচ্ছিল প্যালেসের দিকে, যার ভিতরে ওদের রাস্তায় মিস মোয়ানের সঙ্গে দেখা হয়। এই মহিলা কিছু ফুল গাছ নিয়ে যাচ্ছিল। মহিলা তখন ওই লোকটিকে বলে, তোমার সাথে মেয়েটিকে? তখন লোকটি বলে, এর নাম হলো শিয়াং। মহিলা বলে, এই মেয়েটিকে আমার পছন্দ হয়েছে, একে কি আমার কাছে দেওয়া যাবে? লোকটি তখন বলে, কিন্তু মাস্টার যে বলেছে মেয়েটিকে নিয়ে যেতে, তাই ম্যাডাম আমি আপনাকে মেয়েটিকে দিতে পারবো না। এটা বলে ওকে নিয়ে চলে যায়। আর এদিকে এখনো পর্যন্ত যাও যাও কোথায় আছে এটা মুই ইয়ান জানতেই পারলো না। মুই ইয়ান বুঝতে পেরেছে যে যাও যাও এখানেই ছিল, কিন্তু তারপরেও যে কোথায় গেল তাও সে বুঝতে পারে না। যাই হোক, ওই লোকগুলো মানে ওই ডেমন সেক্টের লোকগুলো যখন এই ভিলেজার্সদের নিজের কাছে নিয়ে যাচ্ছিল তখন এই যাও যাও ওখান থেকে পালিয়ে অন্যদিকে দৌড় দেয় এবং ওই এরকম একটা জায়গায় এসেছিল যেখানে একটা ট্রাপের ফরমেশন ছিল এবং ওখানেও কিছু লোকদের মেরে এখান থেকে সোজা পালিয়ে চলে আসে। ততক্ষণে ওকে ধরে নিয়ে একটা গুহার ভিতরে নিয়ে আসা হয়েছে। এটা হলো সেই গুহা যেখানে মূলত মানুষদেরকে স্লেভ বানানো হয়, আর এই মহিলাই বরং ওকে একটা বিষ খাইয়ে এখানে নিয়ে চলে এসেছে। এদিকে সেই পাখিটাকে দেখতে পাই যে পাখি গিয়ে মুইয়ানকে জানিয়ে দেয় একটা গরাদের ভেতরে এখন বন্দি অবস্থায় আছে যাও যাও। মুইয়ান তখন ভাবে ওই গরাদের কাছে ওকে যেতে হবে। এদিকে যাও যাও যখন গরাদের ভিতরে ছিল তখন ওর ফুপির কথা, ওর মায়ের কথা ওর মনে পড়ছিল। এদিকে আমরা মাস্টার চিকে দেখতে পাই, সেও যখন শুনেছে যে ডেমন শেকটে ওই ছেলে মেয়ে দুটো গিয়েছে তখন সেও চলে এসেছে এই পথে, কারণ ডেমন শেকটে গেলে কেউ জীবন্ত ফিরে আসতে পারবে কিনা সন্দেহ। আর সেজন্য এই দুই মাস্টারের চিন্তা হচ্ছিল উজির জন্য আর যাও যাওয়ের জন্য। এদিকে যাও যাও যখন গরাদের ভিতরে ছিল তখনই ওর মনে পড়ে যে ও তো বিষে আক্রান্ত, কিন্তু এই বিষকেও প্রতিহত করবে কি করে? মুইয়ান ওকে একটা ফরমেশন শিখিয়ে দিয়েছিল। মুইয়ান বলেছিল যদি ওই এটা ইউজ করে তাহলে ওর শরীরে যদি কেউ অজান্তেই কোনো বিষ দিয়ে দেয় এই বিষটাকে ও প্রতিহত করতে পারবে, তাই ও সেই ধ্যানটাই করছিল। ঠিক তখনই এখানে একটা লোক আসে আর বলে, সত্যি করে বল তুই কে? তুই কি বাইরে থেকে আমাদের শত্রু রাজ্যের কেউ? না বললে তোকে এখনই জীবন্ত লাশ বানিয়ে দেব। এটা বলে ওকে কিছু লোকদেরকে দেখানো হয় যেখানে জীবন্ত লোকজনগুলোকে বিষ দিয়ে তাদেরকে জীবন্ত লাশ বানানো হচ্ছিল। যাও যাও কেউ জীবন্ত লাশ বানানোর জন্য নিচে ফেলে দেওয়া হয়, কিন্তু যাও যাওয়ের কোমরে সবসময় একটা চাবুক থাকতো। যাও যাও ওই চাবুকটা দিয়ে যে লোকটা ওকে ফেলে দিয়েছিল তাকে টেনে নিচে ফেলে দিয়ে নিচে উপরেও চলে আসে। ওই লোকটি তখন যাও যাওয়ের পা চেপে ধরে, কিন্তু যাও যাও ওকে লাথি মেরে নিচে ফেলে দেয়। সাথে সাথে ওই লোকটি ওখানে জীবন্ত স্লেভ হয়ে যায়। আর ততক্ষণে এখানে চলে এসেছিল উজি। উজি ওকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। ওরা যখনই চলে এসেছিল তারপরেই ওখানে গিয়ে পৌঁছায় মুইয়ান এবং গুয়ান। ওরা গিয়ে কোথাও যাও যাওকে দেখতে পায় না, কিন্তু যাও যাওয়ের তো এখানেই থাকার কথা ছিল। তবে মুইয়ান বুঝতে পেরেছে যে যাও যাও এখানে এসেছিল কারণ একটু আগে যে লোকটাকে স্লেভ বানানো হলো সেই লোকের দেহে একটা কাটা দাগ আছে, যেটা যাও যাওয়ের তলোয়ারের দাগ। এদিকে যাও যাও গ্রামবাসীর কাছে ফিরে এসেছে।
প্রথমত গ্রামবাসী ওকে অনেক ধন্যবাদ জানায়। ও গ্রামবাসীকে বলে আপনারা যার যার গ্রামে ফিরে যান, তবে একটা লোক ওর সাথে থাকে এবং ওকে নিয়ে একটা মন্দিরের কাছে আসে। সেখান থেকে ওরা জানতে পারে বিশেষ একটা মাঠে নাকি এক ধরনের ওষুধ আছে, সেই গাছ থেকে ঔষধ বানিয়ে ওই স্লেবদের আবার ভালো মানুষ বানানো যাবে। এদিকে মুইয়ান এবং তার সৈন্যদের দেখতে পাই এরা সোজা ব্লিস প্যালেসে চলে এসেছিল। আজকে যেভাবেই হোক এখানে একটা মারামারি কাটাকাটি করে এই জায়গাটাকে দখল করতে হবে, এটাই ওদের ইচ্ছা। তো প্রথমে যে মোটা লোকটি ছিল, যে লোকটি নিজির হয়ে কাজ করতো, তাকে মারা হয়। এদিকে যাও যাও উজি এবং সেই বোটম্যান ওরা গিয়েছিল সেই মাঠে, সেখান থেকে ওরা ওই ফল কালেক্ট করে, যেটা দিয়ে মূলত এই স্লেবদের উপরে ঔষধ বানিয়ে ফেললে ওই স্লেবরা ভালো হয়ে যাবে। এদিকে সাংগুয়ানকে দেখতে পাই যে মূলত নিজের হয়ে কাজ করলেও নিজের আসল সন্ন্যাসী ছিল না, ভিতরে ভিতরে সে মুইয়ানকে সাপোর্ট করতো। এরপরে আমরা নিজের রাইট হ্যান্ড ম্যানকে দেখতে পাই, সে আসে আর বলে মুইয়ান আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, কারণ আজকে আমি যখনই এই ঘন্টাটা বাজাবো তখন সাথে সাথেই অনেকগুলো জীবন্ত লাশ এসে তোকে অ্যাটাক করবে। ওরা ওই লাশগুলোর সাথে ফাইট করতে থাকলেও কিছুক্ষণ পরে এখানে শিয়াংকে হাজির করানো হয়। শিয়াংকে ওই মেডিসিন দেওয়া হয়েছে যাতে শিয়াংও প্রায় জীবন্ত লাশ হয়ে একটা পাপেট হয়ে ঘুরে বেড়াচ্ছে। শিয়াংকে দেখার মাত্র গুয়ান ওর সামনে যায়, কিন্তু গুয়ানকে দেখা মাত্র শিয়াং ওকে ছুরি মেরে দেয়। এটা দেখা মাত্র আবার মুইয়ান ওর গলায় ছুরি ধরলে গুয়ান বলে ওকে প্লিজ মাস্টার আপনি মারবেন না, কারণ ও এখন শুধুমাত্র একটা পাপেট। এই বলার সাথে সাথে মুইয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে ওই পাপেট এবং সাথে সাথে বাকি পাপেটগুলোও ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে এখানে জও জও চলে এসেছে। জও জও সেই মেডিসিনটা নিয়ে এসেছে। ও মেডিসিনটা সবার উপরে ছড়িয়ে দিলে ওরা অজ্ঞান হয়ে যায়। জও জওকে দেখে যেন একটু জীবন ফিরে পেয়েছিল মুইয়ান। আর এখানে যে রাইট হ্যান্ড ম্যান ছিল সেই ম্যানটি এখান থেকে পালিয়ে যায়। জও জও এবার মুইয়ানকে নিয়ে সোজা ওর বেডরুমে আসে। ওর অবস্থা খারাপ ছিল, কারণ ও বারবার বিভিন্ন রকমের পয়জন দ্বারা আক্রান্ত হয়েছে। জও জও সারা রাত জেগে ওর সেবা করে, আর এতে মুইয়ান অনেকটা ভালো হয়ে যায়। এরপরে মুইয়ান ওকে জড়িয়ে ধরে বলে আমি কল্পনাও করতে পারিনি যে তুমি এখানে আসবে, তোমাকে দেখে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু তখনই ও জও জয়ের হাতেও সেই ধরনের পাপেটরা যেভাবে তৈরি হয় সেরকম একটা দাগ দেখতে পাই। এই প্রকোপ বেশি ছড়িয়ে পড়লে হয়তোবা জও জও একটা পাপেট হয়ে যাবে। জও জও বলে আমি একদম ঠিক আছি। মুইয়ান তখন বলে তুমি একদম ঠিক নেই, যে ঔষধ দিয়ে তুমি ওদেরকে অজ্ঞান করে দিয়েছো সেই ঔষধটা কি আছে, কিন্তু ওই ঔষধ ওর কাছে আর নেই। এদিকে সাংকুয়ান তো এখন এদের হয়ে কাজ করছে। শিয়াংয়েরও জ্ঞান ফিরে এসেছে, শিয়াং পুনরায় ভালো মানুষ হয়ে গিয়েছে। এরপরে এদের সবার সাথে কথা বলতে আসে মুইয়ান। এরপরে মুইয়ান ওদেরকে জানিয়ে দেয় আর বলে তোমরা সেই ওষুধটার খোঁজ করো যে ওষুধ দিয়ে শিয়াংকে ভালো করা হয়েছে। ওরা তখন বলে আচ্ছা ঠিক আছে মাস্টার। পরের দিন সকালবেলা ওরা যখন ওই গেট দিয়ে বের হচ্ছিল, সেই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, ঠিক তখন আমরা উজিকে দেখতে পাই। সে ওই বৃদ্ধ লোকটিকে ডেকে এনেছে যে বৃদ্ধার সঙ্গে ওদের এই তল্লাটে ঢোকার আগে ওই গ্রামে দেখা হয়েছিল। ওই লোকটি বলে উজি একটা বিশেষ ধরনের পয়জন দ্বারা আক্রান্ত, এবার ওকে ঠিক করতে হলে একটা জেড ফ্লাওয়ার লাগবে, সানফ্লাওয়ার আর কি। আর যাও যাওকে ঠিক করতে এক ধরনের ফুল লাগবে, যে ফুলটা কিন্তু নিজের গার্ডেনেই হয়ে থাকে। তখনই জর্জের মনে পড়ে সেদিন যখন ও আসছিল ওই মোটা লোকটির সঙ্গে, ঠিক তখনই ও মিস মুকে দেখেছিল কিছু ফুল গাছ নিয়ে যেতে, মূলত ওই গাছটি এখন ওদের প্রয়োজন। যাও যাও বলে আমি জানি সেটা কোথায় আছে। মুইয়ান উজিকে বলে তুমি যাও, তুমি গিয়ে সেটা খুঁজে বের করো, কিন্তু তার আগে আমার তোমার সাথে একটু কথা আছে। এরপরে ও জিজ্ঞেস করে উজিকে যে কেন তোমরা এখানে এসেছো। উজি তখন বলে যখন আমি জানতে পারলাম যে আমার বোন তোমার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে। আসলে ও মূলত এখানে জওকে বোন বলেই পরিচয় দিল। আমি ভেবেছিলাম জও যদি এখানে একা আসে তাহলে ওর একার পক্ষে সার্ভাইভ করাটা অনেক বেশি কঠিন, আর সের জন্য আমি এখানে এসেছি। এমন কিছু ভেবো না যে ডেমন শেকটা আমরা নাক গলাতে এসেছি। আমরা জাস্ট তোমার জন্য কিছু ঔষধ নিয়ে এসেছি যেগুলো আঙ্কেল লেই আমাদেরকে বানিয়ে দিয়েছে, কারণ তোমার দেহের ভিতরে এখনো পয়জন আছে, সেজন্য এখানে এসেছি। জও তখন ওখানে আসে আর ওখান থেকে মুইয়ানকে টেনে নিয়ে যায় আর বলে তুমি উজিকে এত ইন্ট্রোগার্ট কেন করছো। ও তখন বলে করবো না, সে তো আমার শত্রু। জও বলে কিভাবে সে তোমার শত্রু হলো, সেই তো আমাকে এখানে নিয়ে এসেছে। উজি না থাকলে পথে আমার অনেক বিপদ হতো, আর তাই উজির শরীরে যে বিষটা ঢুকে গিয়েছে সেটাকে বের করার জন্য যে জেড সানফ্লাওয়ারটা দরকার সেটা তুমি দিয়ে দাও। ও তখন বলে ঠিক আছে, উজিকে নিয়ে দেখছি তোমার অনেক চিন্তা, তো আমি সেটা দিব তোমাকে। এবার ওরা সানফ্লাওয়ার খুঁজতে যায়, মাঠে গিয়ে দেখে যে এখানে যে সানফ্লাওয়ার থাকার কথা তা একটাও নেই। তখন ওরা অবাক হয়ে বলে কিন্তু এখানে তো সানফ্লাওয়ার থাকার কথা ছিল। যাই হোক সানফ্লাওয়ার তো পাওয়া যায় না, কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে জজকে তো ভালো করতে হবে। জজকে একটা জায়গায় নিয়ে আসে মুইয়ান আর বলে, এটা আমার বাবার লাগানো গাছ, এই গাছের অনেক বেশি শক্তি আছে। এই গাছটা দিয়ে যদি তোমাকে আমি মেডিটেশনে বসিয়ে দিই তাহলে হয়তো তোমার দেহ থেকে ওই বিষ বেরিয়ে যাবে। এবার দেখা যায় যে ওই গাছের শক্তিকে কাজে লাগিয়ে ওর ঔষধ গুণাবলীর কারণে জজ ভালো হয়ে যায়। জজ তখন বলে, এই গাছটি আমি রেখে দিতে চাই, যদি কখনো আর কারোর উপরে ওরকম পাপেট বানানোর কোনো প্রচেষ্টা চলে তাহলে এই গাছ দিয়ে আমি সেটা ঠিক করে ফেলতে পারবো। এই মুহূর্তে জজের কাছে মুইয়ান আসার চেষ্টা করলেও জজ মুখ ফিরিয়ে নেয়। এতে মুইয়ানের একটু খারাপ লাগে। তবে বাইরে থেকে আমরা দেখি যে এদের দুজনকে দেখছে আবার উজি। মূলত এটা মুইয়ান বুঝতে পেরেছে আর সেজন্যই জজের কাছাকাছি আসার চেষ্টা করছে। ইভেন সে জজকে এটাও বলে, আমি যেহেতু অসুস্থ আর তুমি এখানে এসেছো তাই আমি চাই আজকে তুমি আমার সাথেই থাকো, এবং জজকে একটু জোর জবরদস্তি করলে জজ ওখানে থেকে যায়। পরদিন সকালবেলা যখন ওরা বাহিরে আসে তখন মুইয়ান উজিকে বলে, গতকাল রাত্রে তুমি কোথায় ছিলে? উজি বলে, আমি আমার কাজে ছিলাম। আসলে উজি তো ওর ওই বাসাতেই ছিল যেখানে এরা দুইজন একসঙ্গে ছিল এবং আড়াল থেকে এদের দেখছিল। উজি আসলে মনে মনে জজকে অনেক ভালোবেসে ফেলেছে, যেটাও কোনোভাবেই বলতে পারছে না। আর এটা খুব ভালো করে কিন্তু বুঝে গিয়েছে মুইয়ান। এর জন্য মুইয়ান উজির সঙ্গে একটু আলাদা করে কথা বলছে। যদিও উজি এখন বলে, আমার তো একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েই আছে, তবে তুমি এটাও ভুলে যেও না জজয়েরও কিন্তু একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, আর তুমি ডেমন ক্লানের আর আমরা হিউম্যান ক্লানের একে অপরের চিরশত্রু, আর তাই কখনোই তোমার আর জজয়ের ভিতরে সম্পর্ক হতেই পারে না। তখনই জজ ওখানে চলে আসে। এদিকে আমরা আবার একটা মহিলাকে দেখতে পাই, যে মহিলা আসলে কে জানেন? এই মহিলাটি হলো অ্যাকচুয়ালি মুইয়ানের মা। তবে মুইয়ানের মা হওয়া সত্ত্বেও এই মহিলা সবসময় নিজের সঙ্গে থাকার চেষ্টা করেছে। নিজে কিন্তু এর হাজব্যান্ড না, তারপরেও নিজের সাথে সাথে ও সবসময় থাকার চেষ্টা করেছে। এদিকে নিজের ওয়াইফকে দেখতে পাই, নিজের ওয়াইফটা খুবই চুপচাপ এবং সে এসব সহ্য করতে পারে না, বিদায় এসব থেকে দূরে থাকে। এদিকে মুইয়ানের মা ওই লোকটিকে বলে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যদি আমার ছেলেকে বিষ দিই তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। তখন ওই লোকটি বলে, হ্যাঁ, কিন্তু সে কথা তো তুমি রাখোনি। মহিলাটি বলে, আমি তো কথা রেখেছি, আমি আমার ছেলেকে বিষ দিয়েছিলাম, কিন্তু সে তো এখনও মারা যায়নি। নিজে তখন বলে, তুমি আবারও তোমার ছেলের কাছে যাও এবং তাকে গিয়ে আবারও বিষ দাও। এরপরে ওই মহিলা বলে, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? তখন লিডার নি বলে, হ্যাঁ, অবশ্যই তোমাকে বিয়ে করব। এরপরে মিস মু সোজা চলে আসে তার ছেলের সঙ্গে দেখা করতে, আর এসে ন্যাকা কান্না কাঁদতে শুরু করে বলে যে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই কথা শুনে মুইয়ান বলে, সত্যি সত্যি নাকি? তা আপনি আমাকে এত বেশি মিস করেছেন তো আজকে কেন আমার সামনে আসছেন? আমি তো অনেকদিন আগেই এই সেক্টে ফিরে এসেছি, তাহলে আগে কেন আমার সঙ্গে দেখা করতে আসেননি? মহিলাটি তখন বলে, লিডার নিয়ে আমাকে আসতে দেয়নি, আমাকে আটকে রেখেছিল। আমি অনেক চুরি চামারি করে তারপরে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তখন মুইয়ান বলে, আপনি আবার মনে মনে কি ফন্দি আটছেন বলুন তো, কি ক্ষতি করতে চান আর আমার? ওই মহিলা তখন বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তো তোমার মা, তুমি কি সেটা ভুলে গিয়েছো? আমি সবসময় তোমার ভালো চেয়ে এসেছি। মুইয়ান বলে, ও আচ্ছা তাই নাকি? তো আপনার এই কনসার্নের মানেটা আমি বুঝতে পারছি না, আপনি এখন এখান থেকে চলে যান। কিন্তু ওর মা তখন একটা তরবারি বের করে বলে, তোমার কি এই তরবারির কথা মনে আছে? তোমার বাবার দেওয়া তরবারি এটা, আমি যত্ন করে নিজের কাছে রেখেছিলাম। তুমি কি তোমার বাবাকেও ভালোবাসো না? বাবার কথা চিন্তা করে হলেও তুমি তো তোমার সাথে আমাকেও রাখতে পারো। আর বাবার প্রতি অনেক দুর্বল ছিল আসলে মুইয়ান, এজন্য তরবারিটাও নেয় আর বলে, ঠিক আছে, আপনি কিছুদিনের জন্য এখানে থাকুন। এরপরে ও নিজের বাবার কথা চিন্তা করতে থাকে। ছোটবেলায় সত্যি বলতে ওর কেউই ছিল না একমাত্র ওর বাবা ছাড়া, আর এটাই হলো ওর বাবা। কি সুন্দর তাই না? ওর বাবাকে নিয়ে সামনে আরও একটু কাহিনী আছে, আপনার অবাক হয়ে যাবেন। যাই হোক, ওর বাবার এই তরবারিটা ও যখনই খোলে তখনই ওর ফিল হয় এই তরবারির ভিতরে কোনো একটা বিষ মেশানো আছে, এবং সাথে সাথেই ও বুঝতে পারে এই বিষটা আসলে ওর মাই মিশিয়ে দিয়েছে যাতে ওর শরীরে এটা ঢুকে ও খুব দ্রুতই মারা যায়। এদিকে গুয়ানের কাছে যাও যাও শোনে যে আসলে মায়ের সঙ্গে মুইয়ানের সম্পর্কটা এত খারাপ কেন। গুয়ান তখন বলে, আসলে তার মা এত খারাপ, ছোট্টবেলা থেকে কখনোই আসলে মুইয়ানকে মানুষ করেনি, তাছাড়া তার বাবার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল না, আর এজন্যই মূলত মুইয়ান তার মাকে অনেক বেশি হেট করে। তো সেদিন রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিল জজ, ঠিক তখনই ওর ঘুম ভাঙার পরে ও দেখতে পায় ওর পাশে মুইয়ান শুয়ে আছে। ও মুইয়ানকে বলে, তুমি এখানে কি করছো? মুইয়ান তখন বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, তাই তোমাকে আর ডিস্টার্ব করিনি, আমি ওয়েট করছিলাম কখন তুমি জেগে ওঠো। জজও তখন বলে, এটা তুমি খুবই খারাপ করেছো, তুমি কি জানো না এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট? আমি একটা মেয়ে এবং তুমি একটা ছেলে, তুমি কেন এভাবে আমার এখানে এসেছো? আসলে এই ডেমন সেক্টর মানুষজন খারাপ। তখন মুইয়ান বলে,
যদি সত্যিই খারাপ হতাম তাহলে এসেই প্রথমে তোমাকে ধরতাম, এবং এখানে তো ২টা বালিশেরও দরকার ছিল না, একটা বালিশেই চলে যেত, তাই নয় কি? এটা বলে নিজের মনে মনে একটু হাসে। জর্জ তখন বলে, তোমার মায়ের ব্যাপারে আমি শুনেছি। এই কথার সাথে সাথেই রক্তবমি করতে শুরু করে দেয় মুইয়ান। আসলে মুইয়ান ওই যে বিষাক্ত বিষ নাকে লেগেছে সে কারণে আবারও ইনজুর্ড হয়ে গিয়েছে। সাথে সাথে ওকে শুইয়ে দেওয়া হয় এবং ওর চিকিৎসা শুরু হয়ে যায়। তখন ওর মা ওকে দেখতে আসে এবং আন্দাজেই কথা বলতে শুরু করে আর বলে যে আজকে তার ছেলের এই অবস্থার পিছনে নিশ্চয়ই জওজও দায়ী। কথা শোনার সাথে সাথে মুইয়ান তার মাকে এখান থেকে বের করে দেয়, কারণ এখন সে মূলত জওজওকে সব থেকে ভালোবাসে। জওজওকে নিয়ে একটা ঘরের সামনে আসে মুইয়ান আর বলে, তুমি কি আমার ছোটবেলার গল্পটা শুনতে চাও? যখন আমার মাত্র ৫ মাস বয়স তখন আমার মা এই রুমে আমাকে রেখে গিয়েছিল এবং সে লিডার নিয়ে সঙ্গে চলে গিয়েছিল। লিডার নিয়ে চাইতো না যে মুগলানের কোনো লিডার থাকুক, মানে কোনো উত্তরাধিকার থাকুক, সেজন্যই মূলত আমাকে এখানে রেখে যাওয়া হয়েছিল। আমি ৫টা বছর এখানে ছিলাম একা একা, সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাইনি। তখন আমার বাবা ছিল হানমেই মাউন্টেইনে। যখন আমার বাবা ফিরে এলো তখন এসে দেখে আমার এই অবস্থা। আমার বাবা তখন এখান থেকে আমাকে বাইরে বের করে নিয়ে যায়। তার শরীরের যত শক্তি ছিল তার সমস্তই সে আমার শরীরে দিয়ে দিয়েছিল এবং আস্তে আস্তে সে নিজে অনেক ইনজুর্ড হয়ে একসময় মারা যায়। আমি যখন বুঝতে পারি লিডার নি তার মৃত্যুর পিছনে দায়ী, তাই আমি লিডার নিয়ের সঙ্গে ফাইট করতে গিয়েছিলাম। কিন্তু ওই ফাইটে আমি ভীষণ বাজেভাবে পরাজিত হই এবং লিডার নিয়ের হাতের শক্তিতে আমার দেহের ভিতরে এক ধরনের পয়জন ঢুকে যায়। তবে আমি তখন বুঝিনি যে ওই শক্তিতে আমার দেহে পয়জন ঢুকেছে। আসলে সেটা নয়, পয়জনটা ঢুকিয়েছিল আমার মা। আমার মা মূলত একটা তলোয়ার নিয়ে এসেছিল, আমাকে দিয়েছিল তলোয়ারটা আর বলেছিল লিডার নিয়ের সঙ্গে যুদ্ধ করতে। ওই তলোয়ারেই মূলত ওই বিষটা মেশানো ছিল। ওই বিষের নাম হলো সুজি ফ্রেগ্রেন্স এবং এর কোনো নাকি প্রতিষেধক নেই। মুইয়ান বলে, আমি খুব ভালো করেই জানি যে আমি কতদিন বাঁচবো। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তাই যে কটা দিন বাঁচি আমি চাই তুমি আমার সাথেই থাকো, এবং জড়িয়ে ধরে জওজওকে। আর সাথে সাথে ওর মনে পড়ে ছোটবেলা সেই কথাগুলো, যখন ও এক চিলতে আলো দেখেছিল আর এখন ওর জীবনের আলো হলো জওজও। আর এদিকে আমরা আবারও মিস মুকে দেখতে পাই, সে এসেছিল লিডার নিয়ের রুমে, কিন্তু এখানে লিডার নিয়ের স্ত্রী ছিল এবং লিডার নিয়ের স্ত্রী মিস মুয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে মিস মু তো ওর উপর উদ্যত হয় আর বলে, লিডার নিকে আমি খুব দ্রুতই বিয়ে করতে যাচ্ছি। লিডার নিকে এসে বলে, আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি সেটা করেছি, তাহলে চলুন আমরা বিয়ে করি। এদিকে মুইয়ানকে দেখতে পাই, মুইয়ান তার সমস্ত সৈন্য নিয়ে আজকে আবারও ব্লিস প্যালেস আক্রমণ করবে বলে ভেবেছিল, কিন্তু তার আগে লিডার নিয়ের যত রাইট হ্যান্ড ম্যান আছে তাদেরকে আগে শেষ করতে হবে। আর সেজন্য ওরা সবাই মিলে লেগে পড়ে গিয়েছিল এবং একে একে সবাইকেই শেষ করতে শুরু করে। যেমন একটা দিকে দায়িত্বে ছিল গোয়ান, অন্যদিকে দায়িত্বে ছিল সাংগোয়ান এবং অন্যদিকের দায়িত্বে ছিল মূলত জওজও আর মুইয়ান। এদিকে মুইয়ানের মা আজকে বিয়ে করতে এসেছিল লিডার নিকে, যেখানে লিডার নিয়ের স্ত্রী সত্যি খুব কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে এখানে মুইয়ান চলে আসে আর জওজও। ওরা দুজনে ফাইট করতে শুরু করে লিডার নিয়ের সঙ্গে এবং লিডার নি এক পর্যায়ে হেরে যায়। এদিকে লিডার নিয়ের আরও একটা রাইট হ্যান্ড ওম্যান ছিল যার সঙ্গে সাংগুয়ানের ফাইট হয়, তবে সাংগুয়ান ওকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এদিকে যখন লিডার নি হেরে গিয়েছিল, লিডার নি বলে, আমি তো কল্পনাও করতে পারিনি যে মুইয়ান এই মাত্র কয়টা বছরে তোমার মার্শাল আর্ট এত বেশি ভালো হয়ে যাবে। কিন্তু তুমি কি ভাবছো আমাকে মেরে ফেললেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে? তুমি কি জানতে চাও না যে তোমাকে কে বিষ দিয়েছিল? মুইয়ান তখন বলে, আমি খুব ভালো করেই জানি সেটা আমার মা দিয়েছিল এবং তোমার কথাতেই দিয়েছিল। তখন ওই লোকটি মানে লিডার নিয়ে বলে, তাহলে তোমাকে আরেকটা সত্যি কথা বলি, সেটা হলো তুমি যে মনে করো তোমার বাবার মৃত্যুর পিছনে আমি দায়ী, সেটা আসলে একেবারেই নয়। তোমার বাবার মৃত্যুর পিছনে তোমার মাই দায়ী। তোমার মাই তোমার বাবাকে বিষ দিয়ে তিলে তিলে মেরে ফেলেছিল। তুমি চাও না তার প্রতিশোধ নিতে? এই কথা শোনার সাথে সাথে মুইয়ান মাটিতে লুটিয়ে পড়ে, কারণ ও এরকম একটা সত্যের মুখোমুখি হবে সেটা কখনোই ভাবেনি। ও যখন মাটিতে লুটিয়ে পড়েছিল সাথে সাথে ওদের একটা লোহার বেড়ার ভিতরে আবদ্ধ করে ফেলা হয়। লিডার নি ওদেরকে আবদ্ধ করে এখান থেকে পালিয়ে যায় এবং এই লোহার বেড়াটা এত শক্তিশালী ছিল যে ওদের হাতে যে তরবারি ছিল সেটা দিয়ে পর্যন্ত এটাকে ভাঙা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে নিচ থেকে একটা ফাঁকা জায়গা হয়ে ওরা একটা গুহার ভিতরে পড়ে যায়। এই গুহার ভিতরটা ছিল অন্ধকার, তবে ওদের কাছে যেহেতু আলো ছিল তাই ওরা আলো জ্বালিয়ে চলতে থাকে। এদিকে উপর থেকে বাকি মেম্বার্সরা ওদেরকে খোঁজার প্রাণান্ত চেষ্টা চালাতে থাকে। এরা এই গুহার ভিতর দিয়ে হাঁটতে থাকে এবং একটা পর্যায়ে ক্লান্ত হয়ে বসে যায়। আসলে জওজও বুঝতে পারে না এখানে গুহাটা কেন বানানো হয়েছিল। হাঁটতে হাঁটতে ওরা আরও একটু সামনে যায় আর বুঝতে পারে কেন এই গুহাটা বানানো হয়েছিল। এদিকে ওদেরকে বের করার জন্য এরা সবাই অনেক বেশি কাজ করছে, যদিও ওই বেড়াটা ভাঙতে পারছে না।
এদিকে এরা দুইজন গুহার ভিতর থেকে একটা সুন্দর প্যালেসে চলে আসে। এখানে এরা কিছু খোদাই করা চিহ্ন দেখতে পায়, যেখানে মু দংলি নামের একজন লোকের নাম লেখা ছিল। মু দংলি হলো মু ইয়ানের আগের ক্লানের সর্দার, এবং ওখানে একজন মহিলার নামও লেখা ছিল, যে মূলত লুই ইয়াং ভ্যালির সেকেন্ড লেডি, অর্থাৎ জাও জয়ের ফুপের আগের জেনারেশন, মানে জাও জাও যে ফ্যামিলিতে বড় হয়েছে সেই ফ্যামিলির সর্দারনি ছিল এক সময় আর কি। যাই হোক, ওই এখানে এসে মূলত জানতে চায় যে এই মু দংলির সঙ্গে তাদের সেকেন্ড লেডির সম্পর্কটা কী ছিল। ওখানে ওরা বিয়ের পোশাক দেখতে পায়, বিয়ের বেড দেখতে পায়, এসব দেখে ওরা বুঝতে পারে ওদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তারপরে ওরা এখানে বড় একটা ডায়েরি দেখতে পায়, সেই ডায়েরিটা ওরা পড়তে শুরু করে। এই হলো লুই ইয়াং ভ্যালির সেকেন্ড লেডি। এই লেডি একদিন মার্শাল আর্ট বিদ্যা প্র্যাকটিস করতে করতে হারিয়ে গিয়েছিল এবং একটা জঙ্গলের ভিতরে গিয়ে উপস্থিত হয়েছিল। আর এখানে ওর প্রথম দেখায় মু দংলির সঙ্গে। মু দংলি সেদিন কাদের সঙ্গে জানি ফাইট করতে গিয়ে ভীষণই ইনজুর্ড হয়ে পড়েছিল। সেকেন্ড লেডি তখন মু দংলিকে বাঁচিয়েছিল। ওরা একটা কেবের ভিতরে আশ্রয় নিয়েছিল। ওরা বেশ কয়েকটা দিন এখানে একসঙ্গে টাইম স্পেন্ড করতে থাকে এবং সেকেন্ড লেডির কারণে মু দংলি আস্তে আস্তে ভালো হয়ে উঠতে শুরু করে। তো মু দংলি যখন একদম ভালো হয়ে গিয়েছিল, সেদিন সকালবেলা কেবের বাইরে এসে মার্শাল আর্ট বিদ্যা প্র্যাকটিস করছিল সেকেন্ড লেডি। তখন ওর রাজ্য থেকে কিছু মানুষ ওকে খুঁজতে আসে, আর ওকে খুঁজেও পেয়ে যায় আর ওকে সাথে করে নিয়ে চলে যায়। তো এই সেকেন্ড লেডি ওদেরকে বলেনি যে ওর এখানে মু দংলির সঙ্গে, অর্থাৎ ডেমন সেক্টর একজন ইয়ং মাস্টারের সঙ্গে দেখা হয়েছে। যাই হোক, এতদিনে কিন্তু মু দংলি ভালোবেসে ফেলেছিল ওই সেকেন্ড লেডিকে। তাই মু দংলি ওকে কিডন্যাপ করে তুলে আনে, কারণ সেকেন্ড লেডি তখন বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। যে ছেলেটির সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটিকেও তুলে এনেছিল মু দংলি। মু দংলি তাকে এক প্রকার মেরেই ফেলছিল, কিন্তু তখনই সেকেন্ড লেডি বলে, ওকে ছেড়ে দিন, আমি আপনার সঙ্গেই থাকবো। এরপরে ওকে ছেড়ে দেওয়া হয়। আর মু দংলি এখানে সেকেন্ড লেডিকে রাখার জন্য একটা সিক্রেট প্যালেস বানিয়েছিল, যাতে লুই ইয়ান ভ্যালির কেউ কোনোদিনও আর খুঁজে না পায় ওই সেকেন্ড লেডিকে। সেজন্যই এখানে সেকেন্ড লেডিকে আবদ্ধ করে রেখেছিল এক প্রকার মু দংলি। তবে সেদিন মু দংলি এবং সেকেন্ড লেডি যখন খেতে বসেছিল, সেকেন্ড লেডি একটা চিংড়ি এগিয়ে দেয় মু দংলির দিকে। মু দংলিও এটা খেয়ে নেয়। খাওয়ার পরেও বুঝতে পারে এতে সেকেন্ড লেডি বিষ মিশিয়ে দিয়েছে। সেকেন্ড লেডি বলে, আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে, আমি এখানে তোমার সঙ্গে আবদ্ধ হয়ে সংসার করার জন্য জন্ম নিইনি, আমার একটা দায়িত্ব আছে এবং আমি আমার সেক্টের সঙ্গে বেইমানি করেছি বলেও ও চলে যায়। যখন ও নিজের সেক্টে ফিরে গিয়েছিল, তখন ওর সেক্টে সবাই ওকে অনেক গালিগালাজ করে ওকে সেক্ট থেকে বের করে দিয়েছিল। সবাই বলেছিল যে ও একটা ডেমনের সঙ্গে হাত মিলিয়েছে, আর সেজন্যই মূলত ওকে বের করে দেওয়া হয়েছিল। সেকেন্ড লেডি এই রাগে দুঃখে ক্ষোভে পাহাড়ের উপর থেকে লাফিয়ে সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু সেদিন ওকে মু দংলি বাঁচিয়ে নিয়েছিল। মু দংলি আবারও সিক্রেট প্যালেসে এনে ওকে রাখে, আর আস্তে আস্তে ওদের ভালোবাসার সম্পর্ক হয়, আর এখানেই ওরা শেষ পর্যন্ত থেকেছিল। আর এই কাহিনী এতক্ষণ ওরা পড়ছিল। কিন্তু জজয়ের খুবই খারাপ লাগে যে সেকেন্ড লেডি যখন ওর নিজের এলাকায় ফিরে গিয়েছিল, নিজের সম্প্রদায়ে ফিরে গিয়েছিল, তখন নিজের সম্প্রদায়ের মানুষই ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছিল। এটাতে ওর কষ্ট হয়। এরপরে মুইয়ানোকে জিজ্ঞেস করে, যদি কখনো মু দংলির মতো কেউ তোমাকে এখানে আটকে রাখতে চায় ভালোবেসে, তুমি কি তাহলে থাকবে? জজও বলে, আমি কখনোই থাকবো না। আমি একটা পরিবারের ভিতরে বড় হয়েছি, আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সবার আদরে বড় হয়েছি। আমি এরকম একটা বন্দির জীবন কখনোই কাটাতে পারবো না। ওকে জিজ্ঞেস করে, তুমি কি পারবে? তখন মুইয়ান বলে, যদি আমার ভালোবাসার মানুষ আমার সাথে থাকে তাহলে আমি সারা জীবন এখানে থাকতে পারবো। এরপরে ওরা একটা পথ খুঁজে পায়। সেই পথ খুঁজে পেয়ে ওই পাহাড়ের ভিতর থেকে বাইরে বের হয়ে আসে। তখনই কালো কাপড় পরা একটা লোক ওদের উপরে আঘাত হানে, আর সাথে সাথে এখানে চাঙ্গুয়ান চলে আসে আর ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে আবার ওরা কটেজে ফিরে আসে। উজি তখন জিজ্ঞেস করে জাওকে যে কেবের ভিতরে ওদের সঙ্গে ঠিক কি হয়েছিল। জাও বলে, কি আর হবে, আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি আর তারপরে ওখান থেকে বের হয়ে এসেছি। তখন জাওয়ের সঙ্গে কথা বলতে আবারও চলে আসে মুইয়ান উজিকে বলে, তুমি তোমার জেট সানফ্লাওয়ারটা এবার খুঁজতে যেতে পারো। এরপরে ওরা আবারও লিডার নিকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ লিডার নি তখন পালিয়েছে। কিছুক্ষণ পরেই ওরা লিডার নিকে একটা জায়গায় ফিরে পায়। আসলে লিডার নি এর দেহে যত শক্তি ছিল সেই সমস্ত শক্তি এতক্ষণে গায়েব হয়ে গিয়েছে, তাই সে এখন কোনোভাবে আর পাল্টা প্রোটেস্ট করতে পারছে না। এদিকে আমরা আবার মুইয়ানের মাকে দেখতে পাই। মুইয়ানের মা তো ওর কাছে অনেক বেশি ক্ষমা চায়, কিন্তু মুইয়ান বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, শুধু আমি তোমাকে নির্বাসন দিব। ছোটবেলায় তুমি যেমন আমাকে একটা রুমে আবদ্ধ রেখেছিলে, সেরকম বাকি জীবনটা তোমাকেও আমি একটা রুমে আবদ্ধ রাখবো। এরপরে লিডার নিকে বলে,
যে এবার আপনি বলুন কেন আপনি চাংফোর্টে আক্রমণ করেছিলেন? আসলে আপনাদের মনে আছে ড্রামা শুরুতেই যে দেখানো হয় চাংফোর্টে আক্রমণ করা হয়েছিল এবং মুইয়ান চাংনিং নাম ধরে মূলত সেই সব আক্রমণকারীদের খুঁজে বেড়াচ্ছিল আর সিং ও সেক্টে গিয়েও খোঁজ করছিল। এখনও সন্দেহ হয় যে ওই আক্রমণটা হয়তো এই লিডার নি করেছিল। লিডার নি তখন বলে ওই আক্রমণ আমি করিনি, একটা কালো কাপড় পরুয়া লোক এসেছিল আমার কাছে, সেই বলেছিল আক্রমণ করতে। তোমাকে এখন খুঁজতে হবে সেই লোককে। আমি নিজেও জানি না সেই লোকটা কারণ আমি নিজেও কখনো তার মুখটি দেখিনি। তার মাও এই একই কথা বলে। এই কথা শুনে মুইয়ান বলে ঠিক আছে, কালো কাপড় পরুয়া লোক, আমাদেরকে তাকেই খুঁজে বের করতে হবে। নেক্সট মিশন ওটাই। এরপরে মুইয়ান দেখা করতে যায় উজির সঙ্গে। যেহেতু উজিকে ও জেড সানফ্লাওয়ারটা দিতে চেয়েছিল সেটা পারেনি, তাই উজিকে ও এখন একটা লাল পাথর দিয়ে বলে এই পাথরটা তোমার ভিতরে যে পয়জন আছে সেটাকে কমিয়ে দিতে অনেকটাই হেল্প করবে। পরদিন সকালবেলা ও জাওজাওকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। জাওজাও কখনো হানমেই মাউন্টেইনে যায়নি, তাই ওর খুব ইচ্ছা ছিল একবার হানমেই মাউন্টেইনে যাবে, আর ওর এই ইচ্ছাটা পূরণ করে দিল মুইয়ান। কিন্তু মুইয়ান হুট করে অসুস্থ হয়ে পড়ে। জজা ওকে বাড়িতে নিয়ে আসে এবং ওর শরীরে যে বিষটা আছে সেটাকে বের করার চেষ্টা করে, কিন্তু জজ এটা বুঝতে পারে না মুইয়ান হুট করে অসুস্থ কেন হয়ে গেল। মুইয়ান ওকে বলে যাও তুমি যেও না। আসলে মুইয়ান বুঝতে পেরেছিল যে জজ এখান থেকে আবারও ওর বাড়িতে ফিরে যাবে, এজন্য ও একটু অভিনয় করছে, নিজের শরীরে নিজেই বিষ দিয়েছে আর জজের সামনে এরকম প্রিটেন্ড করছে যেন মরতে পড়েছে। ও জজকে বলে আমি আর হয়তো কয়টা দিন বাঁচবো, সে কয়টা দিন অন্তত তুমি আমার সঙ্গে থেকে যাও। জজয়ের এটা শুনে খুব খারাপ লাগে, তাই ও বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যতদিন তুমি সুস্থ না হচ্ছে ততদিন থেকে যাব। এরপর থেকে জজ ওর সেবা শুশ্রূষা করতে লাগে। জজ ভেবেছিল সত্যি সত্যিই মনে অনেক খারাপ অবস্থা মুইয়ানের, কিন্তু মুইয়ান ওকে এখানে আটকে রাখার জন্যই এই নাটকটা করছে। পরদিন উজি যখন দেখা করতে আসে জজয়ের সঙ্গে আর বলে আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে, তখন এসে মুইয়ান ওকে আটকায়। জজ তখন উজিকে বলে আমাকে এখানে আর কয়েকটা দিন থাকতে হবে। এটা বলে উজির সামনে দিয়েও মুইয়ানকে নিয়ে চলে যায়। এতে তো মুইয়ান ভীষণই খুশি হয়েছিল, কারণ মুইয়ান চেয়েছিল এখানে জজকে আটকে রাখতে, আর সেটা তো অবশেষে সাকসেসফুল হলো। ঠিক তখনই মুইয়ানের সঙ্গে একটা বৃদ্ধ লোক দেখা করতে আসে। সেই লোকটি বলে তুমি একটা ডেমন ক্লানের মানুষ হয়ে ওই ক্লানের, মানে যেটা আমাদের শত্রু ক্লান, সেই ক্লানের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারো না। তুমি তো জানো মু দংলির সঙ্গে কি হয়েছিল। লু ইয়ান ভ্যালির সেকেন্ড লেডির সঙ্গে তার প্রেম হয়েছিল, কিন্তু সেটা আবার ভেঙেও গিয়েছিল, তাদের পরিণতি ভালো হয়নি। এদিকে জজও যখন বাইরে গার্ডেনে এসে দাঁড়িয়েছিল তখনও দেখতে পায় একটা লোক কিছু ঔষধি গাছপত্র, মানে ঔষধ নিয়ে সে সেগুলোকে ফেলে দিচ্ছিল বাইরে। জজ গিয়ে চেক করে দেখে আরে এটা তো সেই ঔষধ যে ঔষধ সে এই কয়েকটা দিন ধরে মুইয়ানকে দিচ্ছিল, অর্থাৎ মুইয়ান ওষুধগুলো না খেয়েই ফেলে দিচ্ছে। তার মানে হলো মুইয়ান অসুস্থ হয়নি, হয়তো সে অসুস্থতার নাটক করছে। জজ এসে বলে আমাকে আমার বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়েছে, তাই আমি ফিরে যাব। তখন মুইয়ান বলে কিন্তু তুমি কথা দিয়েছিলে যতদিন আমি সুস্থ না হচ্ছি তুমি এখানে থাকবে। জজ বলে সে কতদিন, কত মাস, কত বছর, সেটা তো বলতে হবে তোমাকে। তুমি আমার সামনে যে অভিনয় করছো সেটা ধরা পড়ে গিয়েছে। কেন তুমি এরকমটা করলে? আমার তো চিন্তা হচ্ছিল, আসলে ভুলেই তো গিয়েছিলাম তুমি ডেমন ক্লানের মানুষ, তাই তোমাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে শয়তানি। জজের এই কথা শুনে কষ্ট পায় মুইয়ান। জজ যখন চলে আসছিল মুইয়ান পিছন থেকে ওকে হাঁক করে বলে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। জজ ওকে ছাড়িয়ে দিয়ে বলে কিন্তু আমি এখানে থাকতেও পারবো না, তোমরা আর আমরা চিরশত্রু, তোমরা যত ভালো হও খারাপ হও আমাদের এখানে থাকার কোনো রাইট নেই, আর তোমার ব্যাপারের ভিতরে আমিও জড়াতেও চাচ্ছি না। আর সত্যি সত্যি তুমি যদি আমাকে আটকাতে চাও তাহলে তোমাকে আমি এখানে মেরে তারপরে চলে যাব। মুইয়ান বলে তুমি সত্যিই আমাকে মারতে চাও? ঠিক তখনই এখানে গুয়ান চলে আসে আর বলে এটা কি হচ্ছে। যাওকে ও ওই তলোয়ারটা নামিয়ে নিতে বলে আর মুইয়ানকে বলে তোমার মা মারা গিয়েছে। এতে খারাপ লাগে মুইয়ানের। জজা বলে আমি চলে যাচ্ছি, এটা বলে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। যদিও জজের খুবই খারাপ লাগছে, কিন্তু জজ নিজেকে আর এখানে আটকে রাখতে চাচ্ছে না। ও যতই আটকে রাখবে ততই ও প্রেমে পড়ে যাবে মুইয়ানের, আর সেজন্যই ও ডিটাচড হয়ে গেল। ওর তো এখান থেকে চলে যায়। মুইয়ান ওর মাকে দেখতে আসে। মায়ের সঙ্গে রেষারেষি থাকলেও মায়ের এই মৃত্যুটা ওকে একটু কষ্টই দিয়েছিল। এদিকে যাও আর উজি চলে এসেছিল। ওদের দুজনের আঙ্কেলের সঙ্গে ওদের দেখা হয়। আঙ্কেলরা ওদের কাছে জিজ্ঞেস করে যে ওখানে যাওয়ার পরে ঠিক কী হয়েছে। ওরা সমস্তই খুলে বলে যে কি হয়েছে, আর এটাও বলে যে ডেমন ক্লানে সবাই খারাপ নয়। যখন যাও ফিরে এসেছিল আসার পর থেকেই ওর বারবার
মুইয়ানের কথাই মনে পড়ছিল। এক মুহূর্তের জন্য মুইয়ানকেও ভুলে থাকতে পারেনি। মুইয়ান আর ও যত সময় কাটিয়েছে সেই সময়গুলো বারবার ওর স্মৃতিপটে আসছিল। এর পরের দিন দেখতে পাই গুয়ান কিছু মেয়েদের নিয়ে এসেছিল মুইয়ানকে সার্ভ করার জন্য। যেহেতু এখান থেকে জর্জিয়া চলে গিয়েছে, মুইয়ান একা হয়ে পড়েছে, তাই ওসব মেয়েদের নিয়ে আসা হয়েছিল। মুইয়ান বলে, তুমি এসব কি নাটক শুরু করেছো, সবাইকে এখান থেকে বের করে দাও বলে রেগে ও ভিতরে চলে যায়। আর এদিকে জর্জিয়া ফিরে আসার পরে সবাই ওর কাছে ডেমন ক্লান সম্পর্কে গল্প শুনতে চাইছিল। তখন ওর আঙ্কেল ওর কাছে আসে আর বলে, তুমি হয়তো ডেমন ক্লানের মানুষদের ভালো মনে করছো, কিন্তু ডেমনরা তো ডেমনই হয়। তোমার ফুপির কথা মনে আছে? তোমার ফুপির সঙ্গে আমি যখন পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম তখন একটা স্কিন পেইন্টেড ডেমনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। সে আমাদের বেশ কয়েকবার বাঁচিয়েছে। তোমার ফুপিকে সে অনেক বেশি স্নেহ করতো, অনেক খাবার দাবার কিনে দিত এবং তোমার ফুপির সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে তোমার ফুপির খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন দেখা যায় যে আমাদের কাছের মানুষগুলোকেই সেই ডেমন মেরে ফেলেছিল। তার মানে ডেমনরা যতই ভালো করার চেষ্টা করুক না কেন, তারা ডেমনই থেকে যায়। আসলে জর্জের আঙ্কেল এটা দিয়ে জর্জকে এটা বোঝাতে চাইলো যে তোমার যদি মুইয়ানের প্রতি কোনো ফিলিংস থেকেও থাকে তাহলে সেটা দূর করে ফেলো। এদিকে লিংবর মাকে দেখতে পাই, সে এসেছিল লিংবর বাবা অর্থাৎ লিডার চিয়ের কাছে এবং লিংবর বিয়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিল, কিন্তু ওর বাবা বলে এই মুহূর্তে উজি যদি রাজি না হয় তাহলে জোর করে আমি ওদের বিয়ে দেব না। এরপরে আমরা সেদিন রাত্রেবেলা আবার লিংবকে দেখে এইসব নিয়েও খুব মন খারাপ করে বসেছিল। পরদিন যখন সবাই আবারও যুদ্ধক্ষেত্রে মানে প্র্যাকটিস ক্ষেত্রে হাজির হয়ে যায়, সবাই গল্প করছিল যে আসলে লিংবো আর উজির বিয়েটা হবে কিনা, কারণ অলরেডি উজিকে নিয়ে আর জজকে নিয়ে একটু কথা রটে গিয়েছে এবং এই কথা সবাই বলা বলি করছে। ওদিকে ইউজি এসেছিল যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে জয়ের, সে আবার দ্রুত বিয়েটা করে ফেলতে চাইছে। সেদিন উজি দেখা করতে আসে আবার জয়ের কাছে। জয়কে বলে, আমি আসলে, কিন্তু কথাটা শেষ করে উঠতে পারে না। তারপরে উজি আবার এখান থেকে চলেও যায়। পরদিন সকালবেলা জয়ের যে ফিয়ন্সি, সেই ফিয়ন্সির একজন দাসীকে দেখতে পায়। তারা সমস্ত কিছু গোছগাছ করে এখানে চলে এসেছে, কারণ খুব দ্রুতই জয়ের সঙ্গে ইউজির বিয়েটা হওয়ার কথা আছে। বিয়ে না হলেও অন্তত এঙ্গেজমেন্টটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর লিংবই মূলত ওদেরকে ইনভাইট করে এখানে ডেকে এনেছে, কারণ লিংবো চাচ্ছিল দ্রুত করে জয় এবং তার ফিয়ন্সির যেন বিয়েটা হয়ে যায়। এবং লিংবো একে অনেক বেশি প্যাম্পারও করছিল যে তুমি বিয়েটা করে নাও, কারণ সবাই এখন উজি আর জয়কে নিয়ে কথা বলা শুরু করেছে, আর এটাই ওদের একমাত্র ভয়ের জায়গা। এদিকে যখন লিংবর মা এসে আবার ওর বাবাকে বারবার উজির আর লিংবর বিয়ের ব্যাপারে বলছিল, তখন ওর বাবা বলছিল যে তুমি তো জানো কেউ কাউকে ভালো না বেশি বিয়ে করলে সেটা কতটা কষ্টের হয়। এদিকে আমাদের মুইয়ানকে দেখানো হয়। মুইয়ান নিজের লিডার নিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে জানতে পারে যে জেট সানফ্লাওয়ারটা অনেক আগেই চুরি হয়ে গিয়েছে এবং সেটা হয়তো এখন চাং প্যালেসে থাকতে পারে। তার মানে ওদেরকে চাং প্যালেসে যেতে হবে। এদিকে আমরা আবার জিউচুকে দেখতে পাই, জর্জের ফিয়ান্সিকে। সে তার দাসীর সঙ্গে কথা বলছিল। তার দাসী কেঁদে কেঁদে বলছিল, আপনার বিয়ে হয়ে গেলে এবার আমার যে কী হবে আমি জানি না, হয়তো বা আমাদের সম্পর্ক আর এরকম থাকবে না। জর্জ দূর থেকে আবার এটা দেখে মনে মনে ভাবে ওদের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক তখনই জর্জের কাছে একটা কবুতর উড়ে আসে একটা চিঠি নিয়ে। জর্জ ওই চিঠিটা খুলে দেখতে পায় যে এটা আসলে মুইয়ান ওকে লিখেছে। মুইয়ান লিখেছে, জেট সানফ্লাওয়ারটা হয়তো চাং ম্যানশনেই থাকতে পারবে, তুমি চলে এসো ওখানে। এবং ওর কাছে 2টা বিটও পাঠিয়েছিল। এই 2টা দেখে জর্জ বলে, আমাকে আবার এরকম কয়েন পাঠানো হয়েছে। এটা বলে ও দুটো ফেলে দিয়ে আবার নিজে কুড়িয়েও নেয়। পরদিন এই লেটারটাও উজিকে দেখার বলে, আমাদের মনে হয় চাংফোর্টে একবার যাওয়া উচিত। ওখানেই হয়তো জেট সানফ্লাওয়ারটা কেউ একটা লুকিয়ে রেখেছে, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক তখনই ওদের আঙ্কেল এখানে চলে আসে আর বলে, কি নিয়ে কথা হচ্ছে। ওরা তখন বলে, আঙ্কেল আমরা চাংফোর্টে যেতে চাচ্ছি। যেহেতু আঙ্কেল চাং অনেকদিন হলো মারা গিয়েছে, কিন্তু আমরা কোনো সম্মাননা প্রদর্শন করিনি, তাই শ্রদ্ধাঞ্জলি দিতেই আমরা ওখানে যাচ্ছি। তো ওরা যখন বেরিয়ে পড়ে তখন লিংবো সহ আরও 4-5 জন এসে হাজির হয়। এরা সবাই তো ভাই বোন সম্পর্কে। ওরা সবাই বলে আমরাও যাব, সবাই একসঙ্গে গেলে পৃথিবীটাও ঘোরা হবে আর সবাই মিলে শ্রদ্ধাঞ্জলিটাও প্রদর্শন করা হবে আর বেশ ভালো হবে। ওর আঙ্কেলরা তখন আর না করতে পারে না, তাই এরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়ে। যখন ওরা বেরিয়ে পড়েছিল তখন উজির বাবা বলে, আমি চেয়েছিলাম শুধু যাও আর উজিকে পাঠাতে, কিন্তু দেখো সবাই মিলে হাজির হয়ে গেল কাবাব মে হাড্ডি হতে। তখন লিডার চি বলে, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু এরা কোথা থেকে হাজির হলো কি জানি। এরপরে এরা সবাই চাংফোর্টের উদ্দেশ্যে যখন চলে আসে এবং চাং প্যালেসে প্রবেশ করবে, ঠিক তখনই দেখা যায় যে এখানে এসে হাজির হয়ে গিয়েছে মুইয়ান ওদের দিকে এগিয়ে এলে ওরা সবাই বলে, ডেমন সেক্টর লিডার এখানে কি করছে, এবং সবাই ওদের উপর উদ্যত হতে চাইছিল।
করছিল। উজি তখন ওদের সবাইকে থামায়, কারণ উজি তো জানে যে মুইয়ান কোনো খারাপ লোক না। এখন মুইয়ান সোজা এসে দাঁড়ায় জওজওয়ের সামনে। জওজও কোনো কথা না বলে চলে আসে। এরপরে এরা সবাই যার যার কটেজে চলে যায়। এখানে তো আলাদা আলাদা কটেজ নিয়েই ওরা থাকছে, কিন্তু জওজও যখন নিজের রুমটাতে আসে তখনই ও দেখতে পায় যে এখানে আগে থেকেই ওর জন্য ওয়েট করছে মুইয়ান। মুইয়ান বলে 2 ঘন্টা ধরে তোমার জন্য ওয়েট করছি। জওজও বলে তোমাকে কে বলেছে ওয়েট করতে? মুইয়ান তখন ওর সামনে কিছু অন্টন নিয়ে এসে বলে তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, তাই এটা তোমার জন্য তৈরি করেই আমি অপেক্ষা করছিলাম। জওজও প্রথমে বলে খাবো না, কিন্তু পরে আর না খেয়ে থাকতে পারে না। মুইয়ান তো অবাক হয়ে জওজওয়ের দিকেই কেবল তাকিয়েছিল। আর বাহিরে আমরা সাংগুয়ান আর গুয়ানকে দেখতে পাই। ওরা দুজনে বলাবলি করছিল যে আমাদের মাস্টারকে জওজওকে উইন করতে পারবে, মানে জওজওয়ের মনটা কি গলাতে পারবে। এখন এদিকে জওজওয়ের সঙ্গে আবার ফ্লার্টিং করতে শুরু করে দিয়েছিল মুইয়ান, তবে এসবে খুব একটা কাজ হয় না। এদিকে এরা দুজন বসে বসে প্রেডিক্ট করছিল যে না জানে আমাদের মাস্টারকে মারধর দেয় কিনা আজকে জওজও। মুইয়ান জওজওয়ের সঙ্গে কথা বলে সোজা উজির সঙ্গে কথা বলতে আসে, আর এখানে উজির সঙ্গে ও কোনো একটা প্ল্যান করে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে জিউচি, ওই ছেলেটাও কিন্তু এদের সঙ্গে এখানে এসেছিল। তো জিউচির সঙ্গে সেদিন কথা বলতে এসেছিল জওজও। ও মূলত এই ওদের এঙ্গেজমেন্টটাই ভেঙে দিতে চাইছিল। আর ওরা যেখানে কথা বলছিল তার পাশের রুম থেকে আড়াল থেকে এই কথাগুলো শুনছিল আবার মুইয়ান, আর সাউন্ডও করছিল, যেটা জওজও বুঝতে পারে যে আড়াল থেকে কেউ একটা ওদের কথা শুনছে। ইউচি বলে আড়ালে আবার কে আছে? তখন জওজও বলে মনে হয় কোনো একটা রাস্তার বিড়াল আছে। ঠিক আছে, আমি আসলে তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আমি এই মুহূর্তে বিয়েটা করতে চাচ্ছি না। আমাদের এঙ্গেজমেন্টটা ক্ষণিক টাইমের জন্য আমি স্থগিত করে দিতে চাইছি। তখন ইউচি বলে কিন্তু কেন, আমি কি কোনো অন্যায় করেছি? জওজও বলে আরে তা না, আসলে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, কারণ আমি বিয়ের জন্য এখনও রেডি নই। এরপরে ইউচি বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। ওদিকে আমরা লিংবোকে আর উজিকে দেখতে পাই। লিংবোকে ডেকে উজিও আজকে বলে এই মুহূর্তে আমি বিয়ের জন্য প্রস্তুত নই, তুমি আমাকে আরও কিছুটা টাইম দাও। আমাদের এঙ্গেজমেন্ট দ্রুত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই মুহূর্তে এঙ্গেজমেন্টটা করতে চাচ্ছি না। এতে লিংবো কষ্ট পায় বলে কিসের জন্য? জওজওয়ের জন্য? আমি তো জানি জওজওকে তুমি পছন্দ করে ফেলেছো, তোমাকে আমি সত্যি খুবই ঘৃণা করি। এটা বলে রেগে ওখান থেকে চলে আসে। এদিকে জওজও সেই দরজার আড়াল থেকে মুইয়ানকে দেখতে পায় আর বলে তুমি এখানে বসে বসে আমাদের কথা শুনছিলে, তোমার লজ্জা করে না? তখন মুইয়ান ওর কাছাকাছি আসে আর বলে লজ্জা কেন করবে? এরপরে জওজও ওকে যখন ঘুষি মারতে যাচ্ছিল, মুইয়ান তখন ওর হাতটা চেপে ধরে আর বলে তুমি তো জানো আমি তোমাকে আগেই বলেছি আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে দিব না। একবার তোমার হাত ধরেছি আর এই হাত আমি কখনোই ছাড়ছি না। এটা বলে ওর সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। এরকম বেশরম যেমন আমি আর কখনো দেখিনি। জওজও ওর সঙ্গে কথা বলে বাইরে এসে বসেছিল, তখন উজি ওর সঙ্গে কথা বলতে আসে আর জওজওকে বলে তুমি জানো আমি লিংবোর সঙ্গে কথা বলে নিয়েছি এবং আমি লিংবোকে এটা জানিয়ে দিয়েছি এই মুহূর্তে আমাদের এঙ্গেজমেন্ট করাটা পসিবল হবে না। জওজও তখন বলে কিন্তু কেন? তখন উজি ওকে বলতেই যাচ্ছিল আসলে আমি। জওজও ওর দিকে তাকিয়ে থাকে যে উজি কি এমন বলতে যাচ্ছে, কিন্তু উজি যখনই বলতে যাবে আসলে আমি, ঠিক তখন এখানে সিংজিয়া চলে আসে। উজি আর ওর মনের কথাটা জওজওকে জানাতে পারে না। আর এটাতে বেশ ভালোই হয়েছে, কারণ জওজও কি উত্তর দিত না জানি। যাক, এরপরে জওজও সোজা চলে আসে একটা গ্রেভইয়ার্ডে, আর সেখানে ওর দেখা হয় মুইয়ানের সঙ্গে উজির সঙ্গেও। এরা দুজনেই মূলত জওজওকে নিয়ে এক প্রকার টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, যেন কে কতটা জওজওয়ের কাছাকাছি থাকতে পারে। কিন্তু জওজও মূলত এখানে এসেছে বিশেষ কিছু সন্ধানে, সেই জেড সানফ্লাওয়ারটা খোঁজার জন্য। তো ওরা একটা জায়গায় আসে এবং সেখানে একটা আলোক রশ্মি দেখতে পায়, আর তারপরে ওরা একটা গুহা দেখে আর সেই গুহার ভিতরে নেমে যায়। এর ভিতরে গিয়ে ওরা একটা কবরও দেখতে পায়, মানে একটা কফিন রাখা ছিল এখানে, আর যেটা লু চেংনান নামের একজন ডেমনের কফিন। আর এই কফিনের যে নাম খোদাই করা ছিল সেটা আবার জওজওয়ের ফুপির হাতের লেখা। তার মানে এটা কি ওদের বন্ধু ছিল? তার মানে জওজওয়ের ফুপির যে স্কিন পেইন্টেড একটা ডেমন বন্ধু ছিল সেটা কি এই লোকটা? ওরা যে জেড সানফ্লাওয়ারটা খুঁজতে এসেছিল সেটা ওখানে ছিল না, তবে ওরা ওখান থেকে একটা ডেমনিক মহিলাকে ধরে নিয়ে আসে, যে আবার লেডার নির হয়ে কাজ করতো। এই মহিলাকে ধরে আনার পরে ওকে জিজ্ঞেস করা হয় জেড সানফ্লাওয়ারটা কোথায়? মহিলা তখন বলে ওই জেড সানফ্লাওয়ারটা এমন কারো হাতে আছে যে ডেমন ক্লানের অংশ নয়, বরং চিংহ সেক্টরি লোক। মানে জওজওরা যেরকম আলাদা ভালো মানুষ, ওরকম ভালো মানুষের ভিতরেই সেই লোকটা লুকিয়ে আছে। জওজও বলে এটা হতেই পারে না। উজিও তাই বলে যে এটা হতেই পারে না। তো ওই মহিলা বলে তোমাদের ভালো মানুষের আড়ালেই তো সমস্ত শয়তানি লুকিয়ে আছে। ডেমনদের সবাই খারাপ জানে, কিন্তু ডেমনদের ভিতরেও যেমন অনেক ভালো আছে, তোমাদের সবাই ভালো ভাবলে তোমাদের ভিতরেও খারাপ আছে। তখন ওরা চিন্তায় পড়ে যায় যে জেড সানফ্লাওয়ারটা আসলে কোথায়। যে
যাক, এরপরে আবার ইউচির সঙ্গে তার দাসীর সঙ্গে গল্প করছিল জজো। ঠিক তখনই বাঁশি দিয়ে ডেকে পাঠায় জজোকে মুইয়ান। তখনও মুইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর বলে, কেন আমাকে এখানে ডেকেছো? মুইয়ান তখন বলে, তুমি তো সেদিন ভেবেছিলে না যে লু চাংনান হলো তোমার ফুপির স্কিন পেইন্টেড ডেমন বন্ধু? আসলে তা নয়, কারণ লু চাংনান কখনোই তোমার ফুপির কাছাকাছি আসার মতো হিম্মত করবে না। তোমার ফুপির কোনো বন্ধু যদি হয়েই থাকে সেটা হলো লি সেক্টের কেউ, অর্থাৎ আমার সেক্টের কোনো মানুষ। আসলে ওর ফুপির যে বন্ধু ছিল সেটা আর কেউই নয়, সেটা হলো মুইয়ানের বাবা। কারণ মুইয়ানের বাবার মতো ভালো ডেমন আর একটাও ছিল না। ওদের রাজ্যের আর সব ডেমনই অনেক বেশি খারাপ। মুইয়ানের বাবা এতই ভালো ছিল, যখন সে পৃথিবী ভ্রমণ করতে বেরোয় তখনই মূলত তার জাও জাওয়ের ফুপির সঙ্গে দেখা হয়। তাছাড়া মুইয়ানের বাবা অনেক ভালো রান্না করতে পারতো। ওই যে অন্টন রান্না, সেটাও কিন্তু মুইয়ানের বাবাই করতে পারতো। এমনকি সে একটা দারুণ রাইস কেক বানাতো, যে কেকটা খেয়েছিল একবার জজাও, এবং তার ওই স্বাদটাও মনে আছে। জজাও একটু চিন্তায় পড়ে যায়, আসলেই ফুপির সেই বন্ধুটা কে? কারণ ওকে তো মুইয়ান বলেনি যে তার বাবাই তার ফুপির বন্ধু ছিল। জজাও নিজেই একটু চিন্তা করছিল, এবং ওকে এটা নিয়ে আরও একটু বিস্তারিত ভাবতে হবে, সেই লোকটিকে খুঁজে বের করতে হবে, এরকম একটা ধান্দা ওর। যাক, এদিকে মুইয়ানের মনটা তো ভীষণই খারাপ ছিল, কারণ মুইয়ান জজোকে কোনোভাবেই ইমপ্রেস করতে পারছে না, জজোকে নিজের কাছে রাখতে পারছে না। আবার জজোয়ের সঙ্গে ইউসির বিয়েটাও ঠিক হয়ে আছে। যদি ইউসির সঙ্গে ওর বিয়েটা হয়ে যায় তাহলে জজোকে সারা জীবনের জন্য মুইয়ান হারিয়ে ফেলবে। তখন মুইয়ান বলে, ঠিক আছে, আমরা যদি ইউচিকে একটু প্রভোগ করতে পারি যাতে ও নিজেই বিয়েটা ভেঙে দেয়, তাহলে তো জজার সঙ্গে ইউচির বিয়েটা হবে না। তখন একটা মেয়ের ছবি দেখানো হয় ওদের। গুয়ান মুইয়ানকে এই ছবিটা দেখিয়ে বলে, এটা নাকি এই শহরে সব থেকে সুন্দরী মেয়ে। এই মেয়েটাকে যদি আমরা ইউচির সঙ্গে সেট করে দিতে পারি তাহলে হয়তো ইউচির সঙ্গে জজো বিয়েটা ভেঙে দিবে। এই ছবি দেখে মুইয়ান বলে, তুমি কি গাধা? এই মেয়েটা কিভাবে সুন্দরী মেয়ে হয়? এর থেকে আমার জজো দেখতে অনেক বেশি সুন্দর। জজোর মতো সুন্দরী মেয়ে রেখে কখনো এই মেয়ের প্রেমে ইউচি পড়বে না। তারপরে সাংগুয়ান বলে, তাহলে ওদেরকে শেষ করে দিই, ইউসিকে শেষ করে দিলে তো ওর সঙ্গে জজোর বিয়েটা হবে না। তখন গুয়ান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তখন তো জজো আরও মনে করবে যে ওকে মারার পিছনে হয়তো মুইয়ানের হাত আছে, তখন ও আরও বেশি আমাদের মাস্টারকে হেট করবে, আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। ঠিক তখনই একটা আইডিয়া মাথায় আসে মুইয়ানের। এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, জজোরা এখান থেকে চলেই যাচ্ছিল। সাংগুয়ান তখন জজোর কাছে আসে আর বলে, আমাদের মাস্টার আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। জজো দেখা করতে চাইছিল না, কিন্তু সাংগুয়ান তখন একটা কেকের নাম বললে জজো বলে, ঠিক আছে, তোমরা সবাই এখানে ওয়েট করো, আমি একটু ওর সঙ্গে দেখা করেই চলে আসছি। এরপরে জজো মুইয়ানের সঙ্গে দেখা করতে আসে আর বলে, কি হয়েছে? মুইয়ান তখন বলে, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। জজো তখন বলে, কি কথা, দ্রুত বলো। মুইয়ান তখন ওর কাছাকাছি আসে আর বলে, তোমাকে আমি বলেছি যে আমি তোমাকে সারা জীবন এভাবে পেস্টার করতেই থাকবো, এবং আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে দিব না। তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও, তাই না? যদি তোমাকে বিয়ে করতেই হয় তাহলে আমার ডেড বডির উপর দিয়ে তোমাকে সেই বিয়েটা করতে হবে। এটা বলে জজোয়ের দিকে এগিয়ে আসে এবং ওকে একটু জোর করেই এক প্রকার কিস করে। জজো ওকে দূরে ঠেলে দিয়ে একটাও কথা বলতে পারে না আর এখান থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। মুইয়ান এতে বেশ খুশিই হয়। আমরা ইউসিকে এবং তার দাসীকে দেখতে পাই, ওরা একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই বাজারে তখন কিছু লোক ঝামেলা করছিল। এখানে একজন লোক তার ওয়াইফকে অনেক মারধর করছিল। তার ওয়াইফ অনেক কান্নাকাটি করে বলে, তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। ওর ওয়াইফের প্রেমিক তখন আসে আর বলে, সব থেকে বড় ভুল তো আমি করেছি, সেদিন যে কেন আমি আমার এনগেজমেন্টটা অফ করে দেইনি, তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করতে পারতাম। ভালোবেসে তার সাথে থাকতে না পারার যে কি কষ্ট। এই দৃশ্য দেখা মাত্রই ইউচির যে দাসী, সেই দাসী অনেক কাঁদতে থাকে আর ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। আসলে ইউচির এই দাসী ইউচিকে অনেক বেশি ভালোবাসে আর তাকে বারবার এটা বোঝানোর চেষ্টাও করছে, তবে ইউচি হয়তো সেটা বুঝতে চাচ্ছে না। ইউচির দাসী বলে, আপনার জজয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি আপনাদের দুজনেরই মঙ্গল কামনা করব, এটা বলে চলে যায়। আর ওই দুজনকে একসঙ্গে জিয়াংশিয়া এবং আরও একজন দেখে ফেলেছিল। ওরা এসে ইউচিকে বলে, দেখো, জজও কিন্তু আমাদের একমাত্র বোন, তার বিয়ের পরে যদি তার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার তুমি করো তাহলে তো বুঝতেই পারছো আমরা ভাইরা মিলে তোমার কি অবস্থা করব। এতে ইউচি একটু ভয় পেয়ে যায়। ইউচি মনে মনে চিন্তা করে যে আসলেই কি সে জজকে বিয়েটা করবে নাকি এই বিয়েটা ভেঙে দিবে। এরপরে ও একটু মন খারাপ করে ওই বাজারের ভিতর দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই ওর সামনে এসে একটা লোক উপস্থিত হয়। এটা আর কেউই ছিল না, এটা ছিল গুয়ান। এবং গুয়ান এখানে একটা গণকের চরিত্রে এসে হাজির হয়ে গিয়েছে। গুয়ান ওকে একটা ধোঁয়া দেয় এবং সেই ধোঁয়ার সাথে সাথেই ইউচি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। আর এর সাথে সাথেই দ্বিতীয় পার্টের গল্প শেষ হয়ে যায়। তো এই পার্টের গল্প আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এই পার্টের গল্প আমার বেশ ভালো লেগেছে। আসলে এটা একটা অ্যাডভেঞ্চার টাইপের ড্রামা, যেখানে এরা সবাই গ্রুপ মিলে ঘুরতে বের হবে, তারপরে বিভিন্ন বিপদে পড়বে, তারপরে আবার সবাই একে অন্যকে হেল্প করে সেই বিপদ থেকে রেহাইও পাবে। আর এর ভিতরেই এদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠতে শুরু করবে। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।